সো আজকে আমরা কেমব্রিজ ও লেভেল বায়োলজির চ্যাপ্টার 3 ডিসকাস করব, যেটা হচ্ছে ডিফিউশন, অসমোসিস অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো ফার্স্টলি আমরা দেখব ওয়াটার অ্যাজ আ সলভেন্ট ওর রোলটা কি ইন অর্গানিজমস। সো বেসিক্যালি ডাইজেশনে ওয়াটারের একটা রোল থাকে। ওয়াটার হেল্পস break down food into smaller soluble molecules, making them easier to absorb. So ওয়াটারের যে রোলটা ও ফুড সাবস্ট্যান্সেসকে ব্রেক ডাউন করতে হেল্প করে, মিনিং যে আমরা তো যে লার্জ মলিকিউলসগুলো কনজিউম করি ওগুলো তো আমরা ডাইজেস্ট করতে পারি না। সো এই ডাইজেশনে ওয়াটারের একটা রোল থাকে, ও এইড করে ডাইজেশনটাকে। নেক্সট এক্সক্রিশন আছে। Water dissolves waste products like urea and excess salts, allowing them to be eliminated through urine. So urine, basically একটা higher percentage of urine is water, right? So urea and excess salts এগুলো সব ওয়াটারের মধ্যে ডিসলভ হয়ে ইউরিন হয়ে কিন্তু এগুলো আমাদের বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। সো এক্সক্রিটরি কম্পাউন্ডস রিমুভ হয় এভাবে আমাদের বডির থেকে। নেক্সট কি ট্রান্সপোর্টে কিভাবে ওয়াটার হেল্প করে। Water carries dissolved substances like nutrients and oxygen throughout the body via blood and other fluids. So আমরা এটাও জানি যে ব্লাডও কিন্তু মোস্টলি ওয়াটার, অ্যান্ড বডির যে কোনো ফ্লুইডে কিন্তু একটা অনেক হাই একটা পার্সেন্টেজ ওয়াটার থাকে, রাইট? সো এই নিউট্রিয়েন্টস, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যে কোনো কিছুই কিন্তু যে কোনো পোলার জিনিসই ওয়াটারে ডিসলভ হয়ে কিন্তু আমাদের বডির ভিতরে ট্রান্সপোর্টেড হতে পারে। এখন ডিফিউশন কি জিনিস? ডিফিউশন বেসিক্যালি মলিকিউলসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হেল্প করে, রাইট? So energy causes molecules to move randomly, resulting in a net movement from regions of higher region to lower concentration. So যেখানে অনেক বেশি কনসেন্ট্রেশন, আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি নিচে, এখানে কি অনেক হায়ার একটা কনসেন্ট্রেশন আছে, রাইট? এখান থেকে কি এরকম স্প্রেড আউট হয়ে যাচ্ছে। স্প্রেড আউট হয়ে যাচ্ছে মানে কি কন্টেইনারটার ভিতর ইভেনলি স্প্রেড আউট হয়ে যাচ্ছে। এখানে যেমন এখানে সবটুকু এমটি স্পেস থেকে গেছে, আনইভেন ডিস্ট্রিবিউশন। বাট এখানে কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, রাইট? সো প্রত্যেকটা এরিয়া ইকুয়াল অ্যামাউন্ট অফ যেই মলিকিউলই হোক এটা সেই মলিকিউলটার ইকুয়াল অ্যামাউন্ট কিন্তু পেতে পারবে। Diffusion is the net movement of molecules or ions from a region of high concentration to a region of low concentration down a concentration gradient, যেটা আমি কেবল বললাম যে down a concentration gradient high concentration থেকে low concentration gradient low concentration এ যাবে। This movement occurs due to random motion of molecules. So এখানে কিন্তু কোনো এনার্জির কোনো কাজ নেই, এটা জাস্ট বেসিক্যালি অ্যাজ গ্যাস মলিকিউলস বা লিকুইড মলিকিউলস এগুলো তো র্যান্ডমলি মুভ করতেই পারে, যে কোনো কন্টেইনারের ভিতর যেখানেই হোক, এয়ারে হোক। সো ওগুলো র্যান্ডমলি মুভ করতে করতে স্প্রেড আউট হতে 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 এইভাবে ইভেনলি স্প্রেড আউট হয়ে যেতে পারবে। ডিফিউশনকে কিছু ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করবে। ডিফিউশনের রেটটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না, রাইট? সো একটা ফ্যাক্টর হচ্ছে লার্জ সারফেস এরিয়া। Larger surface area allows for more molecules to move across. So আমরা যেমন এই রুবিক্স কিউবটা দেখতে পাচ্ছি, এটার কি সারফেস এরিয়া অনেক হাই, অনেক লার্জার সারফেস এরিয়া। সেটার কারণে কি মলিকিউলস কিন্তু এর সাথে বেশি এরিয়া দিয়ে কোলাইড করতে পারতেছে, রাইট? সো এই কারণে কি আমাদের রেট অফ ডিফিউশন কিন্তু ইনক্রিজ করবে। বা কলিশনও যদি না ভাবি আমরা জাস্ট ভাবি যদি যে ওর এরিয়াটা যেহেতু বেশি, ওখানে তো অবভিয়াসলি যে কোনো মুভমেন্টই বেশি হবে, রাইট, একটা ছোট এরিয়ার থেকে। Next, gaseous temperature. Higher temperature increases the kinetic energy of molecules, leading to faster diffusion. So, একটা স্পেসিফিক কিছু টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করে দিব, তখন কি ওর কিনেটিক এনার্জি বাড়বে, ও বেশি ভাইব্রেট করবে। সো এই ভাইব্রেশনের কারণে কি ও বন্ড ব্রেক করতে পারবে ইজিলি, ও আর একটু দূরে চলে, মলিকিউলস গুলো একজন আরেকজনের থেকে দূরে চলে যেতে পারবে। সো ডিফিউশনটা কি এখানে ফাস্টার হবে। ডিফিউশন ইভেনচুয়ালি হতোই, যেহেতু লিকুইড বা গ্যাস মলিকিউলস, বাট আমরা যেহেতু হায়ার টেম্পারেচার দিচ্ছি, সেই প্রসেসটা কিন্তু অনেক ফাস্টার হয়ে যাচ্ছে। এরপর কি আসে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি বেসিক্যালি একটা গ্রাফের যে হাইপোটেনাসটা সেটাকে তো আমরা গ্রেডিয়েন্ট ডাকি। Steeper concentration gradient, larger difference in concentration results in faster diffusion. So আমাদের কনসেন্ট্রেশন যত স্টিপার হবে তার মানে কি আমাদের ডিফিউশন তো পার ইউনিট টাইম আরো অনেক বেশি হচ্ছে, রাইট? আমাদের গ্রেডিয়েন্টটা যদি আর স্টিপার হয়, সেটা দেখে আমরা কি বুঝবো যে স্টিপার গ্রেডিয়েন্ট মানে কি ফাস্টার রেট অফ ডিফিউশন হচ্ছে, পার ইউনিট টাইম বেশি ডিফিউশন হচ্ছে। Distance basically কি diffusion rate decreases with increasing distance. So distance যখন দুইটা জিনিসের মধ্যে বেড়ে যাবে, obviously তখন diffusion রেটটা তো কমে যাবে, রাইট? একটা লঙ্গার ডিস্টেন্স কভার করতে তো একটা পার্টিকুলার অবভিয়াসলি বেশি সময় লাগবে। নেক্সট আসে অসমোসিস। অসমোসিসের ফাংশনটা বেসিক্যালি ডিফিউশনের মতো সিমিলার, বাট অসমোসিসের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনটা।
Osmosis is the net movement of water molecules from a region of higher water potential, more water, less solute, to a region of lower water potential, less water, more solute. Across a partially permeable membrane, the movement is driven by the difference in water potential, not the solute concentration. So এখানেও কিন্তু কোনো এনার্জির কোনো কাজ নাই, এখানে বেসিক্যালি এই যে আমাদের একটা যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি নিচে এই ডায়াগ্রামটায়, এটার কারণে কি ওয়াটারের মুভমেন্টটা বেসিক্যালি হচ্ছে। যেমন আমরা ফার্স্টটাই দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডে কিন্তু অনেক ওয়াটার মলিকিউলস আছে আর খুবই অল্প সুগার মলিকিউলস আছে, আর রাইট সাইডে কি অনেকগুলো সুগার মলিকিউলস আছে আর ওয়াটার মলিকিউল সেম অ্যামাউন্টেই আছে। এখন এটাকে ইভেন আউট করার জন্য কি কি করা যেতে পারে, এখানে যেহেতু সুগার মলিকিউলস অনেক কম, এখানে ওয়াটারটা যদি ডিক্রিজ করে দেয় আর এখানে সুগার মলিকিউল যেহেতু বেশি, আমরা যদি ওয়াটার মলিকিউল গুলো ইনক্রিজ করে দিই তাহলে কি এখানে আমরা ইভেন আউট করতে পারতেছি জিনিসটা, রাইট? সো এখানে তার মানে এই না যে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার রাখতে হবে অন বোথ সাইডস, তার মানে হচ্ছে আমার যে কনসেন্ট্রেশন অনুযায়ী আমার ওয়াটারের অ্যামাউন্টটা ইকুয়াল হচ্ছে নাকি। সো আমার যেখানে সলিউট কম সেখানে আমি সলভেন্টও কম দিব, আর যেখানে আমার সলিউট বেশি সেখানে আমি সলভেন্টও বেশি দিব। আর এখানে অ্যাক্রস আ সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর অসমোসিসে, বিকজ সেমি পারমিয়েবল মেমব্রেন না থাকলে সেটাকে কিন্তু আমরা অসমোসিস বলতে পারবো না। এখানে আমরা ডিফিউশন আর অসমোসিসের মধ্যে ডিফারেন্স বা সিমিলারিটিস দেখব। ডিফিউশন আর অসমোসিসের মধ্যে সিমিলারিটি কি? ইকুয়ালাইজেস দ্য কনসেন্ট্রেশন অফ টু সলিউশনস। এখন এটা দেখে আমরা যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশনটাকে ইকুয়ালাইজ করে দিচ্ছে, রাইট? সো এখানে যদি এখানে ডিফিউশন আর অসমোসিস দুইটার ফাংশনই এটা যে কনসেন্ট্রেশনটাকে ইকুয়ালাইজ করবে, কিন্তু ডিফারেন্সগুলো কি? অসমোসিসে কি হয়, only solvent particles move, solute particles do not move. The movement is through a semi-permeable membrane. So আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি আমাদের যে semi-permeable membrane-টা দিয়েছে এটার অ্যাক্রসে কিন্তু সুগার মলিকিউলস গুলো অনেক লার্জ, সো ওর লার্জ সাইজের কারণে ও কিন্তু পাস থ্রু করতে পারতেছে না, রাইট? সো অনলি ওয়াটার মলিকিউলস আর মুভিং অ্যাক্রস ইট। কিন্তু ডিফিউশনে কি হচ্ছে, সলিড অ্যান্ড সলভেন্ট পার্টিকলস মুভ টু ইকুয়ালাইজ কনসেন্ট্রেশনস। তো আমাদের যখন কোনো সেমি পারমিয়েবল মেমব্রেন নাই, কোনো ব্লকেড নাই, তখন কি সব পার্টিকেলসই তো মুভ করতে পারবে, লার্জার হোক স্মলার হোক প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু মুভ করতে পারবে। আরেকটা ডিফারেন্স কি, নো সেমি পারমিয়েবল মেমব্রেন ইনভলভ। সো ডিফিউশন আর অসমোসিসের মেইন ডিফারেন্স কিন্তু এটাই যে অসমোসিসে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে যেটার কারণে লার্জার সাবস্টেন্সেসকে বা লার্জার মলিকিউলসকে ব্লক করে দিচ্ছে, আর ডিফিউশনে কোনো সেমি পারমিয়েবল মেমব্রেন নাই, তাই লার্জার সাবস্টেন্সেসও কিন্তু ওদের ইচ্ছা মতোই মুভ অ্যাক্রস করতে পারবে, কন্টেইনার হোক বা যে সারাউন্ডিংটা দেওয়া হোক সেটার ভিতরে। Plant supported water কি রোল থাকে? Plant cells are supported by turgor pressure, the pressure of water inside the cell pressuring outwards on the cell. When a plant cell is turgid full of water, it maintains its rigid shape and supports and helps support the plant. So basically এখানে যেমন আমরা এখানে সেলটা দেখতে পাচ্ছি, এখানে কি বলতেছে আমাদের এনলার্জ ভ্যাকুয়াল, তার মানে কি এখানে ওয়াটার অনেক বেশি আছে, রাইট? সেলের ভিতরে প্ল্যান্ট সেলের ভিতরে একটা লার্জ ভ্যাকুয়াল থাকে যেটার ভিতর মেইনলি ওয়াটার থাকে। সো এই ওয়াটারের অ্যামাউন্টটা অনেক হাই, যেটার কারণে কি একটা টার্গেট প্রেশার আউটসাইডের দিকে দিয়ে দিচ্ছে কিন্তু এই ভ্যাকুয়াল থেকে, রাইট? সো এই টার্গেট প্রেশারের জন্য কি সেলটার কিন্তু একটা রিজিড শেপ আছে, সেলটা কিন্তু শ্রিঙ্ক করতেছে না, রাইট? সো এটাকে আমরা হাই টার্গেট প্রেশার বলবো। আবার লো টার্গেট প্রেশার মানে কি, যে শ্রাঙ্কেন একটা ভ্যাকুয়াল থাকবে না, মানে ভ্যাকুয়ালটায় খুবই লেস অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। এই লেস অ্যামাউন্ট অফ ওয়াটারের কারণে কি আউটওয়ার্ডস তো কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না, আউটওয়ার্ডস যেহেতু কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না, এই সেলটা কিন্তু শ্রাঙ্ক করছে, ওর শেপটা কিন্তু এখন আরো ধরে রাখতে পারতেছে না। সো এইটাই হচ্ছে ওয়াটারের রোল, এটাকে আমরা ফ্ল্যাসিড স্টেট বলি। যখন ওয়াটারের ভলিউমটা কমে যায় ইনসাইড আ সেল আর শ্রাঙ্ক করে সেলটা, সেটাকে আমরা ফ্ল্যাসিড স্টেট বলি। আর যখন ওয়াটার বেশি থাকবে, এনলার্জ ভ্যাকুয়াল থাকবে, একটা ফিক্সড শেপ আছে, সেটাকে আমরা টার্জিড স্টেট বলি। এখন অসমোসিসের এফেক্ট কি থাকে প্ল্যান্ট এন্ড অ্যানিমাল টিস্যুতে সেটা আমরা দেখব। প্ল্যান্ট টিস্যুতে কি এফেক্ট হয়, টার্জিডিটি, যেটা আমরা পড়লাম। ইন আ হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক মানে হায়ার ওয়াটার পটেনশিয়াল, প্ল্যান্ট সেলস টেক ইন ওয়াটার বিকাম টার্জিড। সো আমরা যখন একটা প্ল্যান্ট সেলকে একটা হায়ার ওয়াটার পটেনশিয়ালের সলিউশনের ভিতর দিচ্ছি তখন কি ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অবভিয়াসলি প্ল্যান্ট সেলটার ভিতরেই তো ঢুকে যাবে, রাইট? সলিউশন সলভেন্টটা, সো সলভেন্টটা যেহেতু ঢুকে যাচ্ছে সেলটা কিন্তু টার্জিড হয়ে যাচ্ছে। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম অফ ফ্লুইড বেড়ে যাচ্ছে, ভলিউম অফ ওয়াটার বেড়ে যাচ্ছে, সেই কারণে সেলটা টার্জিড হয়ে যাচ্ছে।
And plasmolyzed মানে কি, in a hypertonic solution lower water potential plant cells lose water and the cell membrane shrinks away from the cell wall. Plasmolysis বেসিক্যালি আমরা রাইট সাইডের ডায়াগ্রামটাই যেটা হলো যে এই সেলটাকে যদি আমরা এমন একটা সলিউশনে দেই যেখানে লেটস সে আমরা সুগার মলিকিউলস দিয়ে দিচ্ছি অনেক হায়ার কনসেন্ট্রেশনে, সেখানে কি হবে, ওয়াটার তো মুভ আউট করবে, রাইট? সো আমাদের সেলটা লাস্টে এরকম দেখতে হয়ে যাবে ও প্লাজমোলাইজড হয়ে যাবে। এটাকে আমরা ফ্ল্যাসিড স্টেটও বলি, আবার প্লাজমোলাইজড স্টেটও বলি। Animal tissue to osmosis কি করে? Animal cells lack cell walls, so osmosis can cause them to shrink or burst. So plant cell যেটা হয়, অসমোসিসের কারণে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার যদি ঢুকে যায়ও তাও কিন্তু আর প্রবলেম হয় না, কারণ এই প্রেশারটাকে উইথস্ট্যান্ড করার জন্য সেল ওয়াল থাকে। কিন্তু অ্যানিমাল সেলসে যেহেতু কোনো সেল ওয়াল নাই, সো এই প্রেশারটা উইথস্ট্যান্ড তো করতে পারবে না, বা সেল ওয়াল নাই বলে ওকে এক্সেসিভ শ্রিঙ্কিং থেকেও কেউ থামাতে পারে না। সো ও কিন্তু অনেক এক্সেসিভলি শ্রিঙ্ক করতে পারে, আবার বেশি ওয়াটার ঢুকে গেলে বার্স্টও করতে পারবে। In a hypertonic solution, animal cells shrivel, crenate as water moves out. So hypertonic যেটা আমরা পড়লাম lower water potential এর solution. So water যখন move out করবে, animal cells shrivel বা crenate এই দুইটা ওয়ার্ডই আমরা ইউজ করতে পারি because water moves out. আর হাইপোটনিক সলিউশন যেটার হায়ার ওয়াটার পটেনশিয়াল থাকে সেটাই কি হবে, অ্যানিমাল সেলের ভিতরে ওয়াটার ঢুকতে থাকবে, রাইট? সো ঢুকতে ঢুকতে সেলটা সোয়াল করবে আর এরপর বার্স্টও করতে পারে। যদি অনেক এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার টেক ইন করে নেয় সেলটা, তখন সেলটা বার্স্ট করবে। এখানে আমরা ডায়াগ্রামে দেখি আমরা তখন কি নিয়ে কথা বললাম। লেটস একটা অ্যানিমাল সেল, এটা থেকে ওয়াটার যদি এইভাবে বের হয়ে যায় তখন কি হচ্ছে, সেলটা শ্রিভেলড হয়ে যাচ্ছে, ওর কিন্তু কোনো শেপ নাই। আইসোটনিক মানে কি? আইসোটনিক মানে তোমার সেলের ভিতরে যে কনসেন্ট্রেশন আর সেলের বাইরে যে কনসেন্ট্রেশন সেটা প্রিটি মাচ ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল বলা যেতে পারে। সো সেই কারণে অনেক হায়ার অ্যামাউন্ট অফ মুভমেন্ট কিন্তু এখানে নাই, ওয়াটারের কোনো স্টিপ কোনো গ্রেডিয়েন্ট নাই, খুবই ফ্ল্যাটেন্ড একটা গ্রেডিয়েন্ট থাকবে। সেই ফ্ল্যাটেন্ড গ্রেডিয়েন্টের কারণে কি হবে, যে ওয়াটারের মুভমেন্টটা খুব একটা বেশি হবে না। আবার হাইপোটনিক সলিউশনে দিলে কি হবে, অনেক অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু ঢুকে যাচ্ছে, রাইট? সো এটার কারণে কি হবে, যে এই সেলটা যেমন বার্স্ট করতেছে, সে বার্স্ট করে ওর যেহেতু সেল বল নাই প্রেশার উইথস্ট্যান্ড করার জন্য, এই জন্য বার্স্ট করবে, ওর সেলের জিনিসপাতি সবকিছু বাইরের এনভায়রনমেন্টের সাথে মিক্সড হয়ে যাবে। প্ল্যান্ট সেলে কি হচ্ছে, প্লাজমোলাইসিস যখন হচ্ছে ওয়াটার ইজ মুভিং আউট, সো ওয়াটার যেহেতু মুভ আউট করতেছে সেলটা প্লাজমোলাইজড হয়ে যাচ্ছে, ওর সেল ওয়াল থেকে কিন্তু সরে আসতেছে এইভাবে। কিন্তু নর্মাল যখন আইসোটনিক একটা সলিউশন আমরা দিচ্ছি তখন সেলটা প্রিটি মাচ নর্মাল দেখতেই থাকবে, ওর কোনো কোনো এক্সেসিভ কোনো চেঞ্জ দেখতে পারবো না আমরা, নর্মাল একটা কনসেন্ট্রেশন যেহেতু আমরা দিয়েছি সো একটা নর্মাল সেলের মতনই দেখতে হবে। কিন্তু যখন আমরা আবার একটা হাইপোটনিক সলিউশনে দিব তখন কিন্তু অনেক ওয়াটার মুভ ইন করবে, যেটার কারণে সেলটা কিন্তু এইরকম টার্জিট হয়ে যাবে, ও কিন্তু এখন অনেক ফিক্সড একটা শেপ আছে, ও কিন্তু এখান থেকে আর ফ্ল্যাসিডও হতে পারবে না, বা এটা ওর নর্মাল শেপও না, ওর নর্মাল শেপের থেকেও এক্সেসিভলি টার্জিট হয়ে আছে। ইনভেস্টিগেটিং অসমোসিস উইথ ডায়ালাইসিস টিউবিং। সো ডায়ালাইসিস টিউবিং দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে আমরা এই অসমোসিসের এফেক্টটা কিন্তু ইনভেস্টিগেট করতে পারি। So dialysis tubing can be used to model a semi-permeable membrane and this demonstrate osmosis. So dialysis tubing এর ভিতর এই whisking tubing যেটা বলি এটাও কিন্তু একটা semi-permeable membrane, pretty similar to the ones in our cells. So by filling tubing with a solution and immersing it in a different solution, one can observe how water moves across the tubing's membranes due to concentration differences. So এরকম আমরা একটা সলিউশন নিব, এই সলিউশনটার ভিতরে আমরা উইস্কিং টিউবটাকে ঢুকাই দিব, যেটা একটা সেমিপারমেবল মেমব্রেন আছে। লিকুইড লেভেলটা রাইজ করবে নাকি লোয়ার যাবে সেটা আমরা দেখব। ক্যাপিলারি টিউব দিয়ে আমরা উইস্কিং টিউবটা কানেক্ট করে দিব, ভিতরে আমরা ওয়াটার সলিউশন দিব, সুক্রোসেস সলিউশন দিব। এক্সপেরিমেন্টটাকে সেটআপ আমরা কিভাবে করতে পারি? কাট আপ a piece of dialysis tubing and seal one end with a knot. Partially fill the tubing with a solution such as concentrated salt solution, salt বা সুগার যে কোনো সলিউশনই দেওয়া যেতে পারে। Secure the open end of the tubing to a glass tube and or other device to keep it in place. Immerse the tubing in a container of distilled water, যেটা আমরা এই ডায়াগ্রামটাই দেখলাম, যে আমরা টিউবিংটাকে এখন ইনসার্ট করে দেব এই কন্টেইনারটার ভিতরে, যেটার ভিতরে আমরা সলভাসিগুরের সলিউশন নিয়েছি। Observing osmosis. As the tubing sits in the water, observe how water level inside and outside the tubing changes over time. Water will move from the area with higher water concentration, the distilled water, to the area with lower water concentration.
the solution inside the tubing. So আমাদের যদি এরকম একটা সিচুয়েশন থাকে যে যেখানে আমরা ডিস্টিল ওয়াটার দিয়েছি, কোনো সলিউশনই দেইনি সল্ট বা সুগারের, আর ভিতরে যেই আমরা হুইস্কিং টিউবের ভিতর দিয়েছি সেটার ভিতরে যদি আমরা কোনো সুগার বা সল্টের সলিউশন দিয়ে থাকি, তাহলে কি হবে? ওয়াটার উইল মুভ ইনটু দ্য হুইস্কিং টিউব, রাইট? আর যদি এমন হয় যে আমরা ভিতরে ডিস্টিল ওয়াটার দিয়েছি, বাইরে সুগার বা সল্টের সলিউশন দিয়েছি, তখন ওয়াটার উইল মুভ আউট অফ দ্য হুইস্কিং টিউব। সো ওয়াটারের লেভেলটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা দেখলে তো আমরা বুঝতে পারবো যে হুইস্কিং টিউব থেকে ওয়াটার মুভ আউট করতেছে নাকি মুভ ইন করতেছে। This movement will cause the tubing to swell or shrink depending on whether the solution inside has a higher or lower water concentration than the outside solution. যেটা বললাম কেবল যে এটা দেখে এটার লিকুইড লেভেল উপরে যাচ্ছে নাকি নিচে নামতেছে, এটা দেখে কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো। Interpreting the results: if the solution inside the tubing has a higher concentration of dissolved substances and thus a lower water concentration, water will move into the tubing causing it to swell. So tubing টা swell করবে আমাদের বাইরে, এখানে বাইরে আমাদের যে ওয়াটার লেভেলটা ছিল এটা ডিক্রিজ করবে। আর অপোজিটটা কি হবে? যদি if the solution inside the tubing has a lower concentration of dissolved substances and thus a higher water concentration, water will move out of the tubing causing it to shrink. So water levelটা তখন বাইরের কন্টেইনারে আরো হায়ার হয়ে যাবে, আর উপরে চলে যাবে। This experiment demonstrates how osmosis, the movement of water across a semi-permeable membrane, can be observed and measured. সেটা দিয়ে বেসিক্যালি আমরা সেমি-পারমেবল মেমব্রেনের কাজটা কি এটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে প্রসেস অফ ট্রান্সপোর্ট যেখানে এনার্জি লাগে। এতক্ষণ আমরা যা বললাম এগুলা কোনোটাই কিন্তু এনার্জি ইনভলভ ছিল না। Active transport is the movement of molecules or ions across a cell membrane from a region of lower to higher concentration requiring energy from respiration. Energy from respiration আমাদের এখানে একটা key point. This process is crucial for ion uptake in root hair cells, enabling them to absorb essential nutrients from the soil even if the soil concentration is lower than within the cells. So একটা plant cell কি হয়? Usually একটা plant root এর তো obviously কম আয়ন কনসেন্ট্রেশন থাকবে দেন দ্য সয়েল, বিকজ সয়েল তো একটা হিউজ একটা এরিয়া, রাইট? বাট আয়নস কিন্তু আপটেক হয় ইনটু দ্য রুটস। এটা কেন? কারণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অপোজিট সাইডে আসতেছে এখন আয়নগুলো, अगेंस्ट এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাবসর্ব করে নেওয়া হচ্ছে আয়নগুলো। সেজন্য যেখানে এখন বেশি আয়ন কনসেন্ট্রেশন থেকে কম আয়ন কনসেন্ট্রেশনে চলে যাচ্ছে। Active transport definition থেকে active transport is a cellular process that moves substances across the cell membrane and against their concentration gradient. This means it moves molecules from an area of low concentration to an area of high concentration. Energy requirement থেকে active transport requires energy typically in the form of ATP, which is generated during respiration. This energy is used to power transport proteins that facilitate the movement of molecules. So এই যে against the concentration gradient যে মুভমেন্টটা, এটার জন্য ট্রান্সপোর্ট প্রোটিনস থাকে, এটা তো এমনি এমনি হওয়া পসিবল না, রাইট? আর এই ট্রান্সপোর্ট প্রোটিনস এর কাজের জন্যই কিন্তু এটিপি মলিকিউলগুলো লাগে। Role of carrier proteins. Transport proteins, also known as pumps or carriers, are embedded in the cell membrane and bind to specific molecules or ions. They undergo a conformational change using energy from ATP to move the molecule or ion across the membrane. এটা আমাদের রোলেবলের সিলেবাসে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, বাট আমাদের জেনে রাখা ভালো যে ট্রান্সপোর্ট প্রোটিনসে পাম্পস অর ক্যারিয়ার্স থাকে যেগুলো এমবেডেড ইন দ্য সেল মেমব্রেন। সো বেসিক্যালি এই প্রোটিনগুলো হেল্প করে টু মুভ আয়ন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এক্সাম্পল, দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা কিন্তু একটা এক্সাম্পল যে সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা এক্সাম্পল, এটা আমাদের জানলেই হবে, এর থেকে বেশি আমাদের জানার কোনো প্রয়োজন নাই ও লেভেল সিলেবাসে। এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের রুট হেয়ার সেলে কি রোল থাকে? নিউট্রিয়েন্ট আপটেক যেটা আমরা প্রিভিয়াসলি দেখলাম, ওর কাজে নিউট্রিয়েন্ট আপটেক করা। রুট হেয়ার সেলস, especially specialized cells in plant roots, rely on active transport to absorb essential mineral ions and other nutrients from the soil. So basically root hair cell এগুলোর অনেক হাই সারফেস এরিয়া থাকে, যেটা দিয়ে ওরা কি করে, ওরা ওয়াটারের সাথে সাথে আয়ন্সকেও অ্যাবজর্ব করে, রাইট? So against the concentration gradient, ions কিন্তু absorbed হয়, water down a concentration gradient absorbed হবে, but ions against the concentration gradient absorbed হবে। The concentration of many mineral ions is often low in the soil solution than within the root hair cells. Therefore, active transport allows the cells to absorb these ions even when they are less abundant in the surrounding soil. সো আমরা আবার আরেকটা সিচুয়েশনে হতে পারে যেখানে সয়েল সলিউশনে মিনারেল আয়ন্স কম থাকবে, রাইট? সো কম থাকলে কি হবে, যে এই এনার্জি ইউজ করে
এই কম যেখানে কনসেন্ট্রেশন সেখান থেকে রুট যেখানে বেশি কনসেন্ট্রেশন সেখানেও কিন্তু আয়নটা মুভ ইন করতে পারতেছে। এটা এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ বিকজ অবভিয়াসলি আয়ন্স ছাড়া তো প্ল্যান্টস গ্রো করতে পারবে না। আয়ন্স দিয়ে ওর বিভিন্ন ফুড প্রোডাক্টস বিভিন্ন গ্রোথের জন্য বিভিন্ন জিনিস তো বানাতে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ক্রুশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বাই enabling root hair cells to absorb necessary nutrients. Plants can thrive and produce energy through photosynthesis. সো যেমন কিছু আয়ন্স নেওয়া হয় যেগুলো ইম্পর্টেন্ট ফর প্রোটিন সিনথেসিস, আর প্রোটিন সিনথেসিস প্ল্যান্ট বডির জন্য ফটোসিনথেসিসের জন্য সবকিছুর জন্যই তো ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দেখি, root hair cells use active transport to absorb ions like nitrates, phosphates and potassium which are essential for plant growth and development. যেমন নাইট্রেটস যেটা এটা প্রোটিন সিনথেসিসের জন্য লাগে, ফসফেটস আর পটাশিয়াম এগুলো ছাড়া লিফগুলো ইয়েলো হয়ে যাবে বা প্ল্যান্টের স্ট্রাকচার ঠিকঠাক থাকবে না। প্ল্যান্টের হেলদি গ্রোথের জন্য এই আয়ন্সগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা একটা টপিক্যাল কোয়েশ্চেন দেখি এই চ্যাপ্টারের উপরে। The diagram shows the concentration of magnesium ions in a root hair cell of a healthy plant and in the soil surrounding the root hair cell. The plant continuously uses up magnesium ions. সেখানে ions নিয়ে আমাদের বলতেছে। For the plant to remain healthy, how will the magnesium ions move? So আমাদের মুভমেন্ট নিয়ে জানতে চাচ্ছে। সো এখানে আমাদের কি দেখাচ্ছে যে আমাদের সয়েলে কনসেন্ট্রেশন কি 3 মিলিমোল পার ডিএম কিউব, আর concentration of magnesium ions 5 millimole per dm cube inside the root hair cell. So এখানে কি root hair cell এর ভিতর কিন্তু বেশি than the soil. So এখান থেকে কি active transport দিয়ে obviously move করবে, কারণ against a concentration gradient এই মুভমেন্টটা against a concentration gradient হচ্ছে from lower concentration to higher concentration. So এটার কারণে কি into the cell by active transport. Active transportই O levels এর একমাত্র ট্রান্সপোর্ট প্রসেস যেটা এনার্জি ইউজড হয়, আর যেখানেই লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে তার মানে সেটা এনার্জি ইউজড হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন দেখি। দ্য টেবল শোস দ্য কনসেন্ট্রেশন অফ 4 টাইপস অফ পার্টিকলস ইন 2 cells. Which particle can only be moved by active transport between the cells in the direction described? সো আমাদের এখানে পার্টিকেল দিয়েছে ম্যাগনেসিয়াম আয়ন্স, নাইট্রেট আয়ন্স, অক্সিজেন মলিকিউলস, ওয়াটার মলিকিউলস। আর কনসেন্ট্রেশনে কি দিয়েছে, সেল 1-এ আমাদের ম্যাগনেসিয়াম আয়ন্সের কনসেন্ট্রেশন 6 যেটা 2 থেকে হায়ার, নাইট্রেট আয়ন্সেরও কনসেন্ট্রেশন 9 যেটা 4 এর থেকে হায়ার, অক্সিজেন মলিকিউলসেরও কনসেন্ট্রেশন হায়ার 12 যেটা 9 এর থেকে হায়ার, কিন্তু ওয়াটার মলিকিউলসের কনসেন্ট্রেশন আবার সেল 2-তে বেশি 520 যেটা 320 থেকে হায়ার। সো এখানে আমাদের বলতেছে আমাদের পার্টিকেলটাকে ডিরেকশন অফ মুভমেন্টের সাথে ম্যাচ করা লাগবে, রাইট? সো ম্যাগনেসিয়াম আয়ন্স যদি সেল 1 টু সেল 2 মুভ করে, ম্যাগনেসিয়াম আয়ন্স সেল 1 টু সেল 2 মুভ করতে পারবে না বিকজ নাইট্রেট আয়ন্সেরটা আমাদের কারেক্ট বিকজ সেল 2 থেকে সেল 1-এ যাচ্ছে। সো আমাদের এখানে কি 9 মানে কনসেন্ট্রেশন বেশি আর 4 মানে কনসেন্ট্রেশন কম। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনে নিয়ে যাবে। বাট সেল 1 টু সেল 2 যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম আয়ন্সের জন্য সেল 1 টু সেল 2 মানে 6 থেকে 2-তে যাচ্ছে, 6 থেকে 2 মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। এটা কিন্তু নট দ্য ফাংশন অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, রাইট? সো আমাদের অক্সিজেন মলিকিউলস আবার সেল 1 থেকে সেল 2-তে যেতে পারতো, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে আমাদের কোয়েশ্চেনটা করছে। সো আমাদের অক্সিজেন মলিকিউলস আর ওয়াটার মলিকিউলস এই দুইটাকে আগেই আমরা ক্রস আউট করে দিতে পারি, কারণ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে ওয়াটার মলিকিউলস বা অক্সিজেন মলিকিউলস কেউই যাবে না, শুধু ম্যাগনেসিয়াম আর নাইট্রেট যেতে পারতো। আর ম্যাগনেসিয়ামের ডিরেকশন অফ মুভমেন্টটা ভুল দেওয়া আছে এই অপশানে। সো 1 to 2 গেলে ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়।